নমস্কার বন্ধুরা, আমাদের গল্প পাঠের আসর লেটস ডু গল্পতে সকলকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামৌ পঞ্চম প্রবন্ধ। গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অবশ্যই ক্লিক করো, তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামৌ পঞ্চম প্রবন্ধ। তো চলো লেটস স্টার্ট, লেটস ডু গল্প। কোলের নৃত্য সম্বন্ধে যৎকিঞ্চিৎ বলা হইয়াছে, এবার তাহাদের বিবাহের পরিচয় দিতে ইচ্ছা হইতেছে। কোলের অনেক শাখা, আমার ঠিক স্মরণ নাই, বোধহয় যেন উরাং, মুন্ডা, খেরোয়ার এবং দোসাধ, এই চারি জাতি তাহার মধ্যে প্রধান। ইহার এক জাতির বিবাহে আমি বরযাত্রী হইয়া কতক দূর গিয়াছিলাম। বরকর্তা আমার পালকি লইয়া গেল, কিন্তু আমায় নিমন্ত্রণ করিল না। ভাবিলাম না করুক, আমি বরাহুত যাইব। সেই অভিপ্রায়ে অপরাহ্নে পথে দাঁড়াইয়া থাকিলাম। কিছুক্ষণ পর দেখি পালকিতে বর আসিতেছে, সঙ্গে 10-12 জন পুরুষ আর 5-6 জন যুবতী। যুবতীরাও বরযাত্রী। পুরুষেরা আমায় কেহই ডাকিল না, স্ত্রী লোকের চক্ষু লজ্জা আছে। তাহারা হাসিয়া আমায় ডাকিল, আমিও হাসিয়া তাদের সঙ্গে চলিলাম, কিন্তু অধিক দূর যাইতে পারলাম না। তাহারা যেরূপ বুক ফুলাইয়া, মুখ তুলিয়া, বায়ু ঠেলিয়া মহাদম্বে চলিতেছিল, আমি দুর্বল বাঙালি, আমার সে দম্ভ, সে শক্তি কোথায়? সুতরাং কতক দূর গিয়া পিছাইলাম। তাহারা তাহা লক্ষ্য করিল না, হয়তো দেখিয়াও দেখিল না। আমি বাঁচিলাম। তখন পথপ্রান্তে এক প্রস্তর স্তূপে বসিয়া ঘর্ম মুছিতে লাগিলাম, আর রাগ ভরে পাথুরে মেয়েগুলোকে গালি দিতে লাগিলাম। তাহাদিগকে সেপাই বলিলাম, সিদ্ধেশ্বরীর পাল বলিলাম, আরো কত কি বলিলাম। আরেকবার বহু পূর্বে এরকমই গালি দিয়াছিলাম। একদিন বেলা 2 প্রহরের সময় টিটাগড়ের বাগানে লসিংটন লজ হইতে গজেন্দ্র গমনে আমি আসিতেছিলাম। তখন রেলওয়ে ছিল না, সুতরাং এখনকার মতো বেগে পথ চলা বাঙালির মধ্যে বড় ফ্যাশন হয় নাই। আসিতে আসিতে পশ্চাতে একটা অল্প টকটক শব্দ শুনিতে পাইলাম। ফিরিয়া দেখি গভর্নর জেনারেল কাউন্সিলের অমুক মেম্বারের কুলকন্যা একা আসিতেছেন। আমি তখন বালক, 16 বৎসরের অধিক আমার বয়স নহে। সুতরাং বয়সের মতো স্থির করিলাম যে স্ত্রী লোকের নিকট পিছাইয়া পড়া হইবে না। অতএব যথাসাধ্য চলিতে লাগিলাম। হয়তো যুবতীও তাহা বুঝিলেন। আরেকটু অধিক বয়স হইলে এদিকে তাহার মন যাইত না। তিনি নিজে অল্প বয়স্কা, আমার অপেক্ষা কিঞ্চিত মাত্র বয়োজ্যেষ্ঠা। সুতরাং এই উপলক্ষে বাইচ খেলার আমোদ তাহার মনে আসা সম্ভব। সেই জন্য একটু যেন তিনি জোরে বাহিতে লাগিলেন। দেখিতে দেখিতে পশ্চিমের মেঘের মতো আমাকে ছাড়াইয়া গেলেন, যেন সেই সঙ্গে একটু দুও দিয়ে গেলেন। অবশ্য তাহা মনে মনে। তাহার ওষ্ঠ প্রান্তে একটু হাসি ছিল, তাহাই বলিতেছি। আমি লজ্জিত হইয়া নিকটস্থ বটমূলে বসিয়া সুন্দরীদের উপর রাগ করিয়া নানা কথা বলিতে লাগিলাম। যাহারা এত জোরে পথ চলে তাহারা আবার কোমলাঙ্গী। খোসামুদেরা বলে তাহাদের অলোক দাম সরাইবার নিমিত্ত বায়ু ধীরে ধীরে বহে। কলা গাছে ঝড় আর শিমুল গাছে সমীরণ। সে সকল রাগের কথা এখন থাক, যে হারে সেই রাগে। কোলের কথা হইতেছিল। তাহাদের সকল জাতির মধ্যে একরূপ বিবাহ নহে। এক জাতি কোল আছে, তাহারা উরাং কি ঠিক স্মরণ নাই। তাহাদের বিবাহ প্রথা অতি পুরাতন। তাহাদের প্রত্যেক গ্রামের প্রান্তে একটি করিয়া বড় ঘর থাকে। সেই ঘরে সন্ধ্যার পর একে একে গ্রামের সমুদয় কুমারীরা আসিয়া উপস্থিত হয়। সেই ঘরই তাহাদের ডিপো। বিবাহযোগ্য হইলে তাহারা পিতৃগৃহে রাত্রি যাপন করিতে পায় না। সকলে উপস্থিত হইয়া শয়ন করিলে গ্রামের অবিবাহিত যুবারা ক্রমে ক্রমে সকলে সেই ঘরের নিকট আসিয়া রসিকতা আরম্ভ করে।
কেহ গীত গায়, কেহ নৃত্য করে, কেহ বা রহস্য করে। যে কুমারীর বিবাহের সময় হয় নাই, সে অবাধে নিদ্রা যায়। কিন্তু যাহাদের সময় উপস্থিত, তাহারা বসন্তকালের পক্ষিণীর ন্যায় অনিমেষ লোচনে সেই নৃত্য দেখিতে থাকে, একাগ্র চিত্তে সেই গীত শুনিতে থাকে। হয়তো থাকিতে না পারিয়া শেষে ঠাট্টার উত্তর দেয়, কেহ বা গালি পর্যন্ত দেয়। গালি আর ঠাট্টা উভয়ে প্রভেদ অল্প। বিশেষ যুবতীর মুখ বিনির্গত হইলে যুবার কর্ণে উভয়েই সুধাবর্ষণ। কুমারীরা গালি আরম্ভ করিলে কুমারেরা আনন্দে মাতিয়া ওঠে। এই রূপে প্রতি রাতে কুমার কুমারীর বাক চাতুরী হইতে থাকে। শেষে তাহাদের মধ্যে প্রণয় উপস্থিত হয়। প্রণয় কথাটি ঠিক নহে। কোলেরা প্রেম প্রীতের বড় সম্বন্ধ রাখে না। মনোনীত কথাটি ঠিক। নৃত্য হাস্য উপহাস্যের পর পরস্পর মনোনীত হইলে সঙ্গী সঙ্গিনীরা তাহারা কানাকানি করিতে থাকে। ক্রমে ক্রমে রাষ্ট্র হইয়া পড়ে। রাষ্ট্র কথা শুনিয়া উভয় পক্ষের পিতৃকুল সাবধান হইতে থাকে। সাবধানতা অন্য বিষয় নহে। কুমারীর আত্মীয় বন্ধুরা বড় বড় বাঁশ কাটে, তীর ধনুক সংগ্রহ করে, অস্ত্রে শস্ত্রে শান দেয়, আর অনবরত কুমারের আত্মীয় বন্ধুকে গালি দিতে থাকে। চিৎকার আর আস্ফালনের সীমা থাকে না। আবার এদিকে উভয় পক্ষে গোপনে গোপনে বিয়ের আয়োজনও আরম্ভ করে। শেষ একদিন অপরাহ্নে কুমারী হাসি হাসি মুখে বেশ বিন্যাস করিতে বসেন। সকলে বুঝিয়া চারিপার্শ্বে দাঁড়ায়। হয়তো ছোট ভগিনী বন হইতে নতুন ফুল আনিয়া মাথায় পরাইয়া দেয়। বেশ বিন্যাস হইলে কুমারী উঠিয়া গাগরি লইয়া একা জল আনিতে যায়। অন্য দিনের মতো নহে, এই দিন ধীরে ধীরে যায়। তবু মাথার গাগরি টলে। বনের ধারে জল, যেন কতই দূর। কুমারী যাইতেছে আর অনিমেষ লোচনে বনের দিকে চাইতেছে। চাহিতে চাহিতে বনের দুই একটি ডাল দুলিয়া ওঠে। তাহার পর এক নবযুবা সখা সুবলের মতো লাফাইতে লাফাইতে সেই বন হইতে বহির্গত হইল। সঙ্গে সঙ্গে হয়তো দুই চারিটা ভ্রমরও ছুটিয়া আসিল। কোল কুমারীর মাথা হইতে গাগরি পড়িয়া গেল। কুমারীকে বুকে করিয়া যুবা অমনি ছুটিল। সুতরাং কুমারী এ অবস্থায় চিৎকার করিতে বাধ্য। সে চিৎকারও করিতে লাগিল, হাত পাও আছড়াইল এবং চটটা চাপড়াটাও যুবাকে মারিল। নতুবা ভালো দেখায় না। কুমারীর চিৎকারে তাহার আত্মীয়রা মার মার রবে আসিয়া পড়িল। যুবার আত্মীয়রাও নিকটে এখানে সেখানে লুকাইয়াছিল। তাহারাও বাহির হইয়া পথরোধ করিল। শেষে যুদ্ধ আরম্ভ হইল। যুদ্ধ রুক্মিণী হরণের যাত্রার মতো। সকলের তীর আকাশমুখী। কিন্তু শুনিয়াছি দুই একবার নাকি সত্য সত্য মাথা ফাটাফাটিও হইয়াছিল। যাহা হোক, শেষে যুদ্ধের পর আপোষ হইয়া যায় এবং তৎক্ষণাৎ উভয় পক্ষ একত্র আহার করিতে বসে। এইরূপ কন্যা হরণ করাই তাদের বিবাহ। আর স্বতন্ত্র কোনো মন্ত্রতন্ত্র নেই। আমাদের শাস্ত্রে এই বিবাহকে আসরিক বিবাহ বলে। একসময় পৃথিবীর সর্বত্র এই বিবাহই প্রচলিত ছিল। আমাদের দেশে স্ত্রী আচারের সময় বরের পৃষ্ঠে বাউটি বেষ্টিত নানা ওজনের করকমল যে সংস্পর্শ হয়, তাহারও এই মারপিট প্রথারই অবশেষ। হিন্দুস্তান অঞ্চলের বরকন্যার মাসি পিসি একত্রে জুটিয়া নানা ভঙ্গিতে নানা ছন্দে মেছুয়া বাজারের ভাষায় পরস্পরকে যে গালি দিবার রীতি আছে, তাহাও এই মারপিট প্রথারই নূতন সংস্করণ। ইংরেজদের বরকন্যা গির্জা হইতে গাড়িতে উঠিবার সময় পুষ্পবৃষ্টির ন্যায় তাহাদের অঙ্গে যে জুতা বৃষ্টি হয়, তাহাও এই পূর্বপ্রথারই অন্তর্গত। কোলেদের উৎসব সর্বাপেক্ষা বিবাহে। তদুপলক্ষে ব্যয়ও বিস্তর। 8 টাকা, 10 টাকা, কখনো কখনো 15 টাকা পর্যন্ত ব্যয় হয়। বাঙালির পক্ষে ইহা অতি সামান্য, কিন্তু বন্যের পক্ষে অতিরিক্ত। এত টাকা তাহারা কোথায় পাইবে? তাহাদের 1 পয়সাও সঞ্চয় নাই, কোনো উপার্জনও নাই। সুতরাং ব্যয় নির্বাহ করিবার নিমিত্ত কর্য করিতে হয়।
2-4 গ্রাম অন্তর একজন করিয়া হিন্দুস্থানি মহাজন বাস করে, তাহারাই কর্য দেয়। এই হিন্দুস্থানীরা মহাজন কি মহাপিশাচ সে বিষয়ে আমার বিশেষ সন্দেহ আছে। তাহাদের নিকট একবার কর্য করিলে আর উদ্ধার নাই। যে একবার 5 টাকার মাত্র কর্য করিল, সে সেই দিন হইতে আপন গৃহে আর কিছুই লইয়া যাইতে পারে না। যাহা উপার্জন করিবে তাহাই মহাজনকে আনিয়া দিতে হইবে। খাতকের ভূমিতে 2 মণ কার্পাস কি 4 মণ জব জন্মিয়াছে, মহাজনের গৃহে তাহা আনিতে হইবে। তিনি তাহা ওজন করিবেন, পরীক্ষা করিবেন, কত কি করিবেন। শেষে হিসাব করিয়া বলিবেন যে আসল 5 টাকার মধ্যে এই কার্পাসের কেবল 1 টাকা শোধ হইল, আর 4 টাকা বাকি থাকল। খাতক যে আজ্ঞা বলিয়া চলিয়া যায়, কিন্তু তার পরিবার খায় কি? চাষে যাহা জন্মিয়াছিল মহাজন তাহা সমুদয় লইল। খাতক হিসাব জানে না, 1 হইতে 10 গণনা করিতে পারে না। সকলের উপর তাহার সম্পূর্ণ বিশ্বাস। মহাজন যে অন্যায় করিবে ইহা তাহার বুদ্ধিতে আইসে না। সুতরাং মহাজনের জালে বদ্ধ হইল। তাহার পর তার পরিবার আহার পায় না। আবার মহাজনের নিকট খোরাকি কর্য করা আবশ্যক। সুতরাং খাতক জন্মের মতো মহাজনের নিকট বিকৃত হইল। যাহা সে উপার্জন করিবে তাহাই মহাজনের। মহাজন তাহাকে কেবল যৎসামান্য খোরাকি দিবে, এই তাহার এই জন্মের বন্দোবস্ত। কেহ কেহ এই উপলক্ষে শামুকনামা লিখিয়া দেয়। শামুকনামা অর্থাৎ দাসখত। যে ইহা লিখিয়া দিল সে রীতিমতো গোলাম হইল। মহাজন গোলামকে কেবল আহার দেন। গোলাম বিনা বেতনে তাহার সমুদয় কর্ম করে চলে, চাষ করে, মোট বহে, সর্বত্র সঙ্গে যায়। আপন সংসারের সঙ্গে তার আর কোনো সম্বন্ধ থাকে না। সংসারও তাহাদের অন্যভাবে শীঘ্রই লোপ পায়। কোলেদের এই দুর্দশা অতি সাধারণ। তাহাদের কেবল এক উপায় আছে, পলায়ন। অনেকেই পলাইয়ার রক্ষা পায়। যে না পলাইল সে জন্মের মতো মহাজনের নিকট বিকৃত থাকিল। পুত্রের বিবাহ দিতে গিয়া যে কেবল কোলের জীবনযাত্রা বৃথা হয় এমতো নয়। আমাদের বাঙালির মধ্যে অনেকের দুর্দশা পুত্রের বিবাহ উপলক্ষে অথবা পিতৃমাতৃ শ্রাদ্ধ উপলক্ষে। সকলেই মনে মনে জানে আমি বড় লোক, আমি ধুমধাম না করিলে লোকে আমায় নিন্দা করিবে। সুতরাং কর্য করিয়াও সেই বড় লোকত্ব রক্ষা করেন। তাহার পর যথা সর্বস্ব বিক্রয় করিয়া সেই কর্য হইতে উদ্ধার হওয়ার ভার হয়। প্রায় দেখা যায় আমি ধনবান বলিয়া প্রথমে অভিমান জন্মিলে শেষ দারিদ্রদশায় জীবন শেষ করিতে হয়। কোলেরা সকলেই বিবাহ করে। বাঙালা শস্যশালিনী, এখানে অল্পেই গুজরান চলে, তাই বাংলায় বিবাহ এত সাধারণ। কিন্তু পালামৌ অঞ্চলে সম্পূর্ণ অন্যভাব। সেখানে বিবাহ এরূপ সাধারণ কেন? তৎবিষয়ে সমাজতত্ত্ববিদেরা কি বলেন জানি না, কিন্তু বোধহয় হিন্দুস্থানী মহাজনেরা তথায় বাস করিবার পূর্বে কোলেদের এত অন্যভাব ছিল না, তাই বিবাহ সাধারণ হইয়াছিল। এক্ষণে মহাজনেরা তাদের সর্বস্ব লয়, তাহাদের অন্যভাব হইয়াছে। সুতরাং বিবাহ আর পূর্বমতো সাধারণ থাকিবে না বলিয়া বোধ হয়। কোলের সমাজ এক্ষণে যে অবস্থায় আছে দেখা যায়, তাহাতে সেখানে মহাজনের আবশ্যক নাই। যদি হিন্দুস্তানি সভ্যতা তথায় প্রবিষ্ট না হইত, তাহা হইলে এখনো কোলেদের মধ্যে ঋণের প্রথা উৎপত্তি হইত না। ঋণের সময় হয় নাই। ঋণ উন্নত সমাজের সৃষ্টি। কোলদিগের মধ্যে সে উন্নতির বিলম্ব আছে। সমাজে স্বভাবত যে অবস্থা হয় নাই, কৃত্রিম উপায়ে সে অবস্থা ঘটাইতে গেলে অথবা সভ্য দেশের নিমাদি অসময়ে অসভ্য দেশে প্রবিষ্ট করাইতে গেলে ফল ভালো হয় না। আমাদের বাংলায় এ কথার অনেক পরিচয় পাওয়া যাইতেছে।
একসময় ইহুদি মহাজনেরা ঋণ দানের সভ্য নিয়ম অসভ্য বিলাতে প্রবেশ করাইয়া অনেক অনিষ্ট ঘটাইয়াছিল। এখন হিন্দুস্থানী মহাজনেরা কোলেদের সেইরূপ অনিষ্টই ঘটাইতেছে। কোলের নববধূ আমি কখনো দেখি নাই। কুমারী এক রাত্রের মধ্যে নববধূ, দেখিতে আশ্চর্য। বাংলায় দুরন্ত ছুরিরা খেলাধুলো করিয়া বেড়াইতেছে, ভাইকে পিটাইতেছে, পরের গরুকে গাল দিতেছে, পাড়ার ভাল খাকিদের সঙ্গে কোন্দল করিতেছে। বিবাহের কথা উঠলে ছুরি গালি দিয়া পালাইতেছে। তাহার পর এক রাত্রে তার ভাবান্তর। বিবাহের পরদিন প্রাতে সে আর পূর্ব মতো দুরন্ত ছুরি নাই। এক রাতে তার আশ্চর্য পরিবর্তন হইয়া গিয়াছে। আমি একটি এইরূপ নববধূ দেখিয়াছি, তাহার পরিচয় দিতে ইচ্ছা হয়। বিবাহের রাত্রি আমোদে গেল। পরদিন প্রাতে উঠিয়া নববধূ ছোট ভাইকে আদর করিল। নিকটে মা ছিলেন। নববধূ মার মুখের প্রতি একবার চাহিল। মার চক্ষে জল আসিল। নববধূ মুখ নিচু করিল, কাঁদিল না। তাহার পর ধীরে ধীরে এক নির্জন স্থানে গিয়া দাঁড়ে মাথা রাখিয়া অন্যমনস্কভাবে দাঁড়াইয়া শিশিরসিক্ত শামিয়ানার প্রতি চাহিয়া রইল। শামিয়ানা হইতে টোপে টোপে উঠানের শিশির পড়িতেছে। শামিয়ানা হইতে উঠানের দিকে তাহার দৃষ্টি গেল। উঠানের এখানে সেখানে পূর্বরাত্রের উচ্ছিষ্ট পত্র পড়িয়া রহিয়াছে। রাত্রের কথা নববধূর মনে হইল। কত আলো, কত বাদ্য, কত লোক, কত কলরব, যেন স্বপ্ন। এখন সেখানে ভাঙা ভাঁড়, ছেঁড়া পাতা। নববধূর সেদিকে দৃষ্টি গেল। একটি দুর্বলা কুক্কুরি, নবপ্রসূতি, পেটের জ্বালায় শুষ্ক পত্রে ভঙ্গ ভাণ্ডে আহার খুঁজিতেছে। নববধূর চোখে জল আসিল। জল মুছিয়া নববধূ ধীরে ধীরে মাতৃকক্ষে গিয়ে লুচি আনিয়া কুক্কুরিকে দিল। এই সময় নববধূর পিতা অন্দরে আসিতেছিলেন। কুক্কুরি ভোজন দেখিয়া একটু হাসিলেন। নববধূ আর পূর্বের মতো দৌড়িয়া পিতার কাছে গেল না, অধোমুখে দাঁড়াইয়া রহিল। পিতা বলিলেন, ব্রাহ্মণ ভোজনের পর কুক্কুর ভোজনই হইয়া থাকে। রাত্রে তাহা হইয়া গিয়াছে। অদ্য আবারে কেন মা? নববধূ কথা কহিল না। কহিলে হয়তো বলিত, এই কুক্কুরি সংসারী। পূর্বেই বলিয়াছি, নববধূ লুচি আনতে যাইবার সময় ধীরে ধীরে গিয়াছিল। আর দুদিন পূর্বে হইলে দৌড়িয়া যাইত। যখন সেই ঘরে গেল তখন দেখিল মাতার সম্মুখে কতগুলি লুচি সন্দেশ রহিয়াছে। নববধূ জিজ্ঞাসা করিল, মা, লুচি নেব? মাতা লুচিগুলি হাতে তুলিয়া দিয়া বলিলেন, কেন মা চাহিয়া নিলে? যাহা তোমার ইচ্ছা তুমি আপনি লও, ছড়াও, ফেলিয়া দাও, নষ্ট করো, কখনো কাহাকেও তো জিজ্ঞাসা করিয়া লও না। আজ কেন মা চাহিয়া নিলে? তবে সত্যই কি আজ থেকে তুমি পর হলে? আমায় পর ভাবিলে? এই বলিয়া মা কাঁদিতে লাগিলেন। নববধূ বলিল, না মা, আমি বলি বুঝি কার জন্য রেখেছ? নববধূ হয়তো মনে করিল, পূর্বে আমায় ওই বলিতে, তবে আজ কেন আমায় তবে তুমি বলিলে? নববধূর পরিবর্তন সকলের নিকট স্পষ্ট নয়, সত্য, কিন্তু যিনি অনুধাবন করিয়াছেন তিনি বুঝিতে পারিয়াছেন যে পরিবর্তন অতি আশ্চর্য। এক রাত্রের পরিবর্তন বলিয়াই আশ্চর্য। নববধূর মুখশ্রী এক রাত্রে একটু গম্ভীর হয়, অথচ তাহাতে একটু আহ্লাদের আভাসও থাকে। তদ্বতীত যেন একটু সাবধান, একটু নম্র, একটু সংকুচিত বলিয়া বোধ হয়, ঠিক যেন শেষ রাত্রের পদ্ম। বালিকা কি বুঝিল যে মনের এই পরিবর্তন হঠাৎ করে এক রাত্রের মধ্যেই হইল? শেষ হলো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পালামু, পঞ্চম প্রবন্ধ। কেমন লাগলো কমেন্ট করে জানিও। অন্য কোনো গল্প শোনার ইচ্ছে হলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও, চেষ্টা করব পাঠ করার। আজকের গল্প শুনে ভালো লাগলে লাইক করো, শেয়ার করে সকলকে শোনার সুযোগ করে দিও। আসরে আজ প্রথমবার এলে বা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করে দিও প্লিজ। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অবশ্যই ক্লিক করো,
তাতে আসরে যখনই কোনো নতুন গল্প আসবে সবার আগে তার খবর তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার হাজির হব লেটস ডু গল্পের পরবর্তী এপিসোডে এরকমই অসাধারণ কোনো একটা গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার এন্ড স্টে টিউন টু লেটস ডু গল্প।